হ্যালো এভরিওয়ান, তোমাদের লাস্ট ক্লাস যেটা করিয়েছিলাম আমি সেইখানে কয়েকটা সিস্টেমের ইউটেকটিক ডায়াগ্রাম আঁকিয়েছিলাম। তো সেইখানে যে জিনিসগুলো তোমরা কেউ কেউ পাঠিয়েছো, কেউ কেউ পাঠাওনি, যারা যারা পাঠিয়েছো তারা সকলেই ঠিক করেছো, কিন্তু দুটো সিস্টেম ছিল, দুটো বা মেনলি একটাই সিস্টেম বলা যায়, সেটা হচ্ছে সল্ট ওয়াটার সিস্টেম। সেটা আমি করাইনি, তা সত্ত্বেও তোমরা দু একজন ঠিক করে পাঠিয়েছো। তো সেই সল্ট ওয়াটার সিস্টেমটা বলে আজকের ফেজ রুল চ্যাপ্টারের আমার শেষ ক্লাসটা আমি নেব। এরপরেই আমরা চলে যাব ট্রাই কম্পোনেন্ট সিস্টেমে। ট্রাই কম্পোনেন্ট সিস্টেমে আমার একটা ক্লাস হলেই সম্ভবত হয়ে যাবে। তোমাদের বোধহয় সিলেবাসে ক্লোরোফর্ম ওয়াটার অ্যাসিটিক অ্যাসিড সিস্টেমটা আছে, তো সেটা করালে ওই চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে। আর ওভারঅল ফেজ রুলটা, যেটা তোমাদের কলেজ বন্ধ হওয়ার আগে থেকেই শুরু করেছিলাম, বিশাল বড় চ্যাপ্টার একটা, তো সেটা আজকে শেষ হয়ে যাবে। এবং আজকে খুব সামান্যই অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে সল্ট ওয়াটার সিস্টেম। বাকিগুলো তোমরা মোটামুটি বুঝেই গেছো, যা বোঝা যাচ্ছে তোমাদের পারফরমেন্স থেকে, এবং আই এম ওয়েল স্যাটিসফাইড উইথ ইউর পারফরমেন্স, এবং এরকমই তোমরা সিনসিয়ারলি করে যাবে ইন ফিউচার অলসো। তো যেই সিস্টেমগুলো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার পটাশিয়াম আয়োডাইড এবং কেসিএল ওয়াটার সিস্টেম। তো এই হলো তোমার গিয়ে H2O KI সিস্টেম। এই H2O KI সিস্টেমে আমি বলেছিলাম যে সল্টদের মেল্টিং পয়েন্ট এখানে বলা থাকবে না। তার কারণটা হলো যে সল্টের যেটা মেল্টিং পয়েন্ট সেটা জলেরও ক্রিটিক্যাল টেম্পারেচারের থেকে অনেক ঊর্ধ্বে, ফলে এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে এটাকে ফিটিং করানো যায় না। জলের ক্রিটিক্যাল টেম্পারেচার মোটামুটি 374 ডিগ্রি সেলসিয়াস। এবার যে কোনো সল্ট, সেটা পটাশিয়াম আয়োডাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম সালফেট হতে পারে, এই সল্টগুলো মেল্টিং টেম্পারেচার অনেক উপরে, ফলে আমরা তাদেরকে ফিট করাতে পারবো না বলেই তাদের মেল্টিং টেম্পারেচার দিই না। তাদের ক্ষেত্রে কী করব, তাদের ক্ষেত্রে এই জিনিসটা টাচ না করিয়ে আমরা জাস্ট ডিসকন্টিনিউ করব, কোথাও টাচ করব না, ঠিক আছে? টাচ না করে এই জায়গাটাতে আমরা ডিসকন্টিনিউ করব, মানে থেমে যাব, ব্যাস। আর বাকিটা জলের মেল্টিং টেম্পারেচার আমাদের উল্লেখ করার প্রয়োজন নেই, কোনোখানেই জলের মেল্টিং টেম্পারেচার তোমাকে দেবে না, কারণ তোমরা সকলেই জানো যে আইসের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে লেখাটা আমার একটু ওভার রাইটিং হয়ে গেছে হ্যান্ড রাইটিং প্রবলেমের জন্য, দিস ইজ 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ইউটেকটিক টেম্পারেচার হচ্ছে -23 ডিগ্রি সেলসিয়াস। ইউটেকটিক কম্পোজিশন হচ্ছে 52% W/W অফ পটাশিয়াম আয়োডাইড, নয় এখানে 52 গ্রাম পটাশিয়াম আয়োডাইডের সাথে 48 গ্রাম জল মিশে রয়েছে। তো এই হলো সিম্পল ডায়াগ্রাম। এইবারে এর ডেসক্রিপশন দিতে গেলে এর আগের দিনের বর্ণনা অনুযায়ী এই যে এলএম এই যে কার্ভটা, এইটা আমি কি বলেছিলাম না, দ্য সলিবিলিটি কার্ভ অফ এ ইন বি, তার মানে সলিবিলিটি কার্ভ অফ H2O ইন KI। এখন KI এর মধ্যে জল ডিজলভ করবে, এই ঘটনাটা অদ্ভুত শোনাচ্ছে না? আমরা কি জানি জলের মধ্যে KI ডিজলভ করে, কিন্তু KI এর মধ্যে জল ডিজলভ করবে? এক্স্যাক্টলি সো, যেটা শুনছো সেটা ঠিকই শুনছো। এবং ঘটনাটাকে আমরা এইভাবে দেখলেও অরিজিনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে KI এর পরিমাণ অল্প আছে আর জলের পরিমাণ হিউজ আছে। এই অবস্থায় তুমি জলটাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে দিচ্ছ, তাই তো? তো ন্যাচারালি তার ফ্রিজিং পয়েন্ট কমে যাবে, কারণ দেখো জলের সাথে খাদ মেশালে কি হয়, ফ্রিজিং পয়েন্ট কমে। তো ধরো এক টুকরো বরফ রয়েছে, তার মধ্যে তুমি একটু লবণ ফেলে দিয়েছো, তো কি হয়, সেই জায়গাটা গলে যায়। এছাড়া আমরা ক্লজিয়াস-ক্ল্যাপেটন রুলেও আগে দেখেছি যে তোমার গিয়ে কিছু একটা মিশ্রিত হলে কঠিন পদার্থের সাথে ইমপিউরিটি, তো সেখানে তার ফ্রিজিং পয়েন্ট কমে যায়। তো তাই হচ্ছে এখানে, কি হচ্ছে, তোমার গিয়ে আইসের ফ্রিজিং পয়েন্ট কমে যাচ্ছে, কমতে 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 একদম -23 ডিগ্রি অবধি চলে আসছে যত পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা বাড়ছে। তাহলে এই যে এলএম কার্ভটা, এটা অ্যাকচুয়ালি আইসের সলিবিলিটি ইন পটাশিয়াম আয়োডাইড। কিন্তু আইস তৈরি হওয়াটা মানে কি? আইস তৈরি হওয়া মানে তো অ্যাকচুয়ালি মানে আইসের মেল্টিং হওয়া, অথবা উল্টো দিক থেকে দেখলে, ওপর থেকে নিচে নামলে জলের ফ্রিজিং হওয়া, আর নিচ থেকে দেখলে আইসের মেল্টিং হওয়া। তো আমরা যদি নিচ থেকে টেম্পারেচার বাড়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারটা বাড়ছে, তাহলে কি হয়, এটাকে আমরা মেল্টিং কার্ভও বলতে পারি। কারণ এই যে টেম্পারেচারগুলো, এগুলো তো প্রত্যেকটা মেল্টিং পয়েন্ট আইসের। তুমি সেখানে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা খুব সামান্য আছে, তো মেল্টিং পয়েন্টটা এইরকম আসছে। আরেকটু বাড়ালে মেল্টিং পয়েন্ট আরেকটু নিচে নামলো, আরেকটু বাড়ালে মেল্টিং পয়েন্ট আরেকটু নিচে নামলো,
আরেকটু বাড়ালে মেল্টিং পয়েন্ট আরেকটু নিচে নামলো, করতে 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 একদম যখন অনেকটা বাড়িয়ে দিলে 52% করে দিলে তখন মেল্টিং পয়েন্টটা একদম সর্বনিম্ন হয়ে গেল -23°C। ওকে, তার মানে -23 থেকে একটু 1 ডিগ্রি বেশি মানে -22°। তুমি -22°তেও তুমি জলকে তরল পদার্থ রূপে পাবে যদি কিনা সেখানে 52% কেআই মেশানো থাকে। অর্থাৎ 52% কেআই মেশানো আছে এমন অবস্থায় জলকে তুমি ঠান্ডা করতে করতে -22° অবধি নিয়ে এলেও সে জলই থাকবে, অর্থাৎ তরল পদার্থই থাকবে, সে কিন্তু কঠিন পদার্থে রূপান্তরিত হবে না যতক্ষণ না তুমি তাকে -23°তে নিয়ে আসছো। সো এইটাকে অ্যাকচুয়ালি মেল্টিং কার্ভ অফ আইস বলা হয়। অনেক অন্যান্য ডায়াগ্রামগুলোতেও এই যে কার্ভটা এটাকে মেল্টিং কার্ভও বলে, শুধু এটা নয়, এটাকেও মেল্টিং কার্ভ বলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে ঘটনাগুলো যখন স্পেসিফিক্যালি কিছু আলাদা আলাদা আমাদের পরিচিত টার্মিনোলজির সাথে মিলে যায় তখন আমরা তাকে স্পেসিফিক কিছু নাম দিই। যেমন ইউটেকটিক পয়েন্টকে আমরা ক্রায়োহাইড্রিক পয়েন্ট বলছি, তাই তো? এই যে এমটা, তো এমটা এখানে আমি লিখছি কি, এমটা মানে হচ্ছে ইউটেকটিক। অ্যাকচুয়ালি তো এটা ইউটেকটিক নয়, এখানে ইউটেকটিক লিখেছি, এখানে ইচ্ছে করলে তুমি এটাকে ক্রায়োহাইড্রিক পয়েন্টও বলতে পারো। আমি ঠিক আছে এই জায়গাটাতে ব্র্যাকেটে আমি ক্রায়োহাইড্রিক কথাটা উল্লেখ করে দেবো। তো আমি ওভারঅল ডেসক্রিপশন এখানে দিচ্ছি। এবার চলে আসছি আমি MN এই কার্ভটাতে। এই যে MN কার্ভ, এই MN কার্ভটা নাথিং বাট দ্য সলিবিলিটি কার্ভ অফ পটাশিয়াম আয়োডাইড ইন ওয়াটার। তুমি -23°তে বরফ ছিল, একটু জলটাকে একটু উষ্ণ করলে টেম্পারেচার বাড়তে শুরু করলো। টেম্পারেচার যত বাড়বে পটাশিয়াম আয়োডাইডের জলের দ্রাব্যতা তত বাড়বে। দেখো এইখানে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ 52%। তাহলে টেম্পারেচার একটু বাড়লাম মানে একটু ওপরে উঠলাম, দেখো এটা একটু ডান দিকে সরে গেল, মানে পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা আরও বৃদ্ধি পেল। 52 ছিল, ধরে নাও 55 হয়ে গেল। তুমি আরও একটু টেম্পারেচার বাড়াও, মানে ওপরের দিকে ওঠো, দেখো ওপরের দিকে যত উঠছো তত সেটা ডান দিকে সরছে, মানে কি পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ বাড়ছে, তাই নয় কি? তাহলে এটা সলিবিলিটি কার্ভ নয়? ডেফিনেটলি এটা সলিবিলিটি কার্ভ। আমরা যখন নিচু ক্লাসে পড়তাম তখন 0° থেকে শুরু করতাম। হ্যাঁ, 0° থেকে শুরু করে এরকম একটা কার্ভ আসতো, যেটা আমি আগের দিনও দেখিয়েছিলাম। এটাকে মানে দুরকমভাবে রোটেশন করার পর অরিজিনাল সলিবিলিটি কার্ভটা পেয়েছিলাম, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর সল্টের কনসেন্ট্রেশন বৃদ্ধি পাচ্ছে। তাহলে কিন্তু জাস্ট সিম্পলি এরকমই একটা কার্ভ পাবে, এরকম একটা কার্ভ পাবে, তাই না? তো এটার সাথে এর কোনো পার্থক্য নেই। আমরা যেটা করি নিচু ক্লাসে যেটা করেছিলাম এটা 0°C থেকে শুরু করেছিলাম, এখন সেটা -23 থেকে শুরু করতে হবে, এই আর কিচ্ছু না। ঠিক আছে, আমি প্রমিনেন্টলি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা -23 আর এটা 0। হ্যাঁ, এগুলো °C লেখার জায়গা নেই, তাই আমি °C লিখলাম না। ওভার রাইটিং হয়ে যাওয়ার জন্য তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে। আমি বারবার বলে দিচ্ছি, এটা লিখেছি আমি -23 আর এটা হচ্ছে 0। ঠিক আছে, এই হচ্ছে গল্প। আর এক্ষেত্রে এক্স অ্যাক্সিসে টেম্পারেচার আছে, ওয়াই অ্যাক্সিসে পটাশিয়াম আয়োডাইডের কনসেন্ট্রেশন আছে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এবার বর্ণনা যখন দেব তখন এই যে জোনটা, এই জোনটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, যার ডিগ্রি অফ ফ্রিডম 2। এই দুটো জোন হচ্ছে তোমার গিয়ে মেল্ট প্লাস আইস বাঁ দিকে আর মেল্ট প্লাস পটাশিয়াম আয়োডাইড ডান দিকে। এখানে পটাশিয়াম আয়োডাইডের স্যাচুরেটেড সলিউশন থাকবে, এখানে আইসের স্যাচুরেটেড সলিউশন থাকবে। অ্যাকচুয়ালি আইসের স্যাচুরেটেড সলিউশনটা কথাটা আমরা ব্যবহার করি না, তাই না? কেমন যেন মানে ঠিক টার্মিনোলজি অনুযায়ী জিনিসটা শোনায় না, সঠিক শোনায় না। আমরা বলবো যে এখানে আইস আছে প্লাস মেল্ট আছে। মেল্ট মানে জল এবং পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ আছে। কিন্তু খুব সূক্ষ্মভাবে তুমি যদি খুব ডিপলি ভাবনা চিন্তা করো তাহলে কিন্তু ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে পটাশিয়াম আয়োডাইডের মধ্যে আইস ডিজলভ করছে, আইস ডিজলভ করে জলের মানে তরল জলের ফর্মে আসছে, এবং বাকি আইসটা যেটা ডিজলভ করছে না সেটা কি হচ্ছে, স্যাচুরেটেড সলিউশনে যেমন কি হয় এক্সট্রা লবণটা বাইরে পড়ে থাকে, ঠিক সেরকম এক্সট্রা আইসটা মনে হচ্ছে যেন বাইরে পড়ে রয়েছে। জিনিসটাকে সঠিকভাবে ভিজুয়ালাইজ করতে হবে। আমি একটা কথা তোমাদেরকে সবসময় বলি যে 1 লাইন পড়বে আর 5 লাইন ভাববে। ঠিক এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করো যে সত্যি তো এটা মেল্টিং কার্ভটা তো অ্যাকচুয়ালি সলিবিলিটি কার্ভ, যেখানে কিনা আইস ডিজলভ করছে পটাশিয়াম আয়োডাইডের মধ্যে। এই কথাগুলো কিন্তু বইয়ে কোথাও লেখা নেই, এগুলো হচ্ছে ভাবনা চিন্তার ফসল। সুতরাং তোমাদেরকেও ঠিক সেই লাইনেই ভাবনা চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে বর্ণনাগুলো আমি পরিষ্কার বলে দিচ্ছি কী কী লিখেছি। এলএম হচ্ছে মেল্টিং কার্ভ অফ আইস, আমরা ঠিক বইয়ের টার্মিনোলজি ব্যবহার করব। ভাবার সময় নিজেদের মতো করে ভাববো, কিন্তু লেখার সময় বইকে ফলো করে লিখব। এমএন হচ্ছে সলিবিলিটি কার্ভ অফ পটাশিয়াম আয়োডাইড ইন ওয়াটার। এম হচ্ছে ইউটেকটিক, এটাকে ক্রায়োহাইড্রিক পয়েন্টও বলা যেতে পারে, ক্রায়োহাইড্রিক পয়েন্ট। হ্যাঁ, এটাও বলা যেতে পারে ক্রায়োহাইড্রিক পয়েন্ট। এই আচ্ছা, টিই ইউটেকটিক টেম্পারেচার আর ক্রায়োহাইড্রিক টেম্পারেচার হচ্ছে -23°। ইউটেকটিক কম্পোজিশন আর ক্রায়োহাইড্রিক কম্পোজিশন হচ্ছে -52% উইথ রেসপেক্ট টু পটাশিয়াম আয়োডাইড বাই মাস।
আচ্ছা, এবার জোনগুলোর বর্ণনা। তো অ্যাবাভ LMN জোন মানে হোমোজিনিয়াস অঞ্চলটা, হোমোজিনিয়াস সলিউশন যেটা, সেখানে ডিগ্রি অফ ফ্রিডম 2। কনফাইন্ড LMA অর্থাৎ বাঁদিকের যে ত্রিভুজাকৃতি অঞ্চলটা রয়েছে সেই জায়গাটা ডিগ্রি অফ ফ্রিডম 1, সেখানে আইস প্লাস স্যাচুরেটেড সলিউশন অফ আইস ইন KI। দেখো এই মেল্টটাকে কিন্তু আমি বলছি স্যাচুরেটেড সলিউশন অফ আইস ইন KI, আমি উল্টোটা বলিনি কিন্তু, আমি কিন্তু মানে সোজাটা বলিনি, আমি উল্টোটা বলেছি। আমি কি বলছি? স্যাচুরেটেড সলিউশন অফ আইস ইন KI, অ্যাজ ইফ আইস ইজ ডিজলভিং ইন পটাশিয়াম আয়োডাইড। ওকে, অর তোমরা মেল্ট লিখতে পারো, এটা তোমাদের বোঝানোর জন্য। এই কথাটা কিন্তু বই বহির্ভূত ভাষা, সুতরাং তোমরা যদি নিরাপত্তার খাতিরে লিখতে চাও তাহলে মেল্ট লিখলে বেশি নিরাপত্তা। নাম্বার তাতে হয়তো সব এক্সামিনার তো বুঝবেন না বিষয়গুলো, হ্যাঁ, কিন্তু তোমাদের জ্ঞাতার্থে এই কথাটা সঠিক, এবং যদি লিখতে চাও তাহলে মেল্ট লিখেই তোমরা ছেড়ে দেবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কনফাইন্ড বিটুইন NMB অর্থাৎ ডান দিকের যে ত্রিভুজাকৃতি জায়গাটা, অর্থাৎ এইটা NMB। ত্রিভুজই বলবো না, এটা ওপেন স্পেসটা, অর্থাৎ এই কার্ভের ডান দিকের অঞ্চলটা, সেটার বর্ণনা হচ্ছে তোমার গিয়ে পটাশিয়াম আয়োডাইড প্লাস স্যাচুরেটেড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড ইন ওয়াটার। এটা সিম্পল, একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, এখানে মেল্ট কথাটা সেই জন্য আমি আর ব্র্যাকেটে লিখিনি, তুমি ইচ্ছে করলে এখানেও এই পুরো জিনিসটার বদলে মেল্ট লিখতে পারো। ওকে, আচ্ছা, আর পয়েন্ট ইউটেকটিক পয়েন্ট, আর এখানে আমি বলেছিলাম ক্রায়োহাইড্রিক কথাটা ব্যবহার করব। ক্রায়োহাইড্রিক পয়েন্ট এই, ঠিক আছে, ওয়ার আইস পটাশিয়াম আয়োডাইড অ্যান্ড সলিউশন অফ পটাশিয়াম আয়োডাইড ইন ওয়াটার আর অ্যাট ইকুইলিব্রিয়াম। তিনটে ফেজ ইকুইলিব্রিয়ামে রয়েছে, ফলে আর রেস্ট্রিকশনগুলো আর দেওয়ার দরকার হলো না, ফলে আমি সিম্পলি তিনটে ফেজ লিখে দিলাম, ডিগ্রি অফ ফ্রিডম 0 হয়ে গেল, সো ইট ইজ নন ভ্যারিয়েন্ট। এবারে আমি আরও দুটো ডায়াগ্রাম দেব, ডায়াগ্রাম দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ইন ওয়াটার, আরেকটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, যেটা এই জায়গাটা নিয়ে তোমাদের একটা কনফিউশন হচ্ছিলো। এই আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা একটা কাল্পনিক রেখার বাঁ দিক এবং ডান দিকে দুটো আয়তক্ষেত্রে বিভক্ত আছে। বাঁ দিকের আয়তক্ষেত্রে তোমার গিয়ে অ্যাকচুয়ালি বাঁ দিক ডান দিক নয়, পুরো আয়তক্ষেত্রটা জুড়েই যে ইউটেকটিক যে কম্পোজিশনটা আছে, অর্থাৎ সল্ট অ্যান্ড ওয়াটার আইসের কম্পোজিশন, সেটা সবসময় ইউটেকটিক রেশিওতেই আছে সর্বত্র পুরো আয়তক্ষেত্র জুড়ে। কিন্তু কথা হচ্ছে তার সাথে আর কি আছে, এখানে তো দুটো সলিডের ফেজ আছে। তো বাঁ দিকে ইউটেকটিক কম্পোজিশন প্লাস আইস আছে, আর এই রেখার ডান দিকে আছে ইউটেকটিক কম্পোজিশন প্লাস পটাশিয়াম আয়োডাইড। ওকে, কারণ দেখো এখান থেকে উপর থেকে যখন নিচে নামছে তখন সলিড পটাশিয়াম আয়োডাইড ক্রিস্টালাইজেশন হচ্ছে, হ্যাঁ, হয়ে তারপর এখান থেকে ইউটেকটিক তৈরি হচ্ছে। তো একটা জিনিস পার্থক্য, যে প্রতিটা পয়েন্টে কিন্তু পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা আলাদা আলাদা। তুমি যত এই ইউটেকটিক বা ক্রায়োহাইড্রিক পয়েন্ট থেকে ডান দিকে যাবে তত পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা বাড়বে, আর এই ক্রায়োহাইড্রিক পয়েন্ট থেকে যত বাঁ দিকে যাবে তত আইসের পরিমাণটা বাড়বে। অর্থাৎ এইখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আইস প্লাস ইউটেকটিক আছে, এইখানে মিনিমাম অ্যামাউন্ট অফ আইস প্লাস ইউটেকটিক আছে, এইখানে মিনিমাম অ্যামাউন্ট অফ তোমার গিয়ে পটাশিয়াম আয়োডাইড প্লাস ইউটেকটিক আছে, এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পটাশিয়াম আয়োডাইড প্লাস ইউটেকটিক আছে, এবং প্রত্যেকেই সলিড স্টেটে আছে। আর এই যে কাল্পনিক রেখাটা, যেটা ভার্টিক্যাল লাইন, উল্লম্ব যে রেখা, যেটা এম থেকে আমরা পারপেন্ডিকুলার টানছি এইখানটায় নিচ পর্যন্ত, সেই রেখাটার মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে সেখানে না আছে এক্সট্রা আইস, না আছে এক্সট্রা পটাশিয়াম আয়োডাইড, তাই না? কারণ এখানে এক্সট্রা কেউ নেই, এখানে একদম সমান সমান 52% প্লাস 48%-এর কম্পোজিশন। অর্থাৎ এই রেখা বরাবর যা যা সলিড যেই টেম্পারেচারেই থাকুক না কেন, সেই সলিডটা সবসময় ইট ইজ কম্প্রাইজিং অফ 52% পটাশিয়াম আয়োডাইড অ্যান্ড 48% ওয়াটার বাই মাস। ক্লিয়ার? এই হলো তোমাদের KCl ওয়াটার সিস্টেম, যেখানে জলের মেল্টিং পয়েন্ট বা আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, ক্রায়োহাইড্রিক টেম্পারেচার -10.7 ডিগ্রি সেলসিয়াস, আর জল হচ্ছে এখানে 20%, সো KCl ইজ প্রেজেন্ট বাই 80%। এই জায়গাটা হচ্ছে আইস প্লাস LSAT মানে স্যাচুরেটেড মেল্ট, এটা হচ্ছে L আনস্যাট মানে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মেল্ট, এইটা হচ্ছে LSAT, এটা স্যাট লেখা আছে মানে স্যাচুরেটেড মেল্ট প্লাস KCl। যদিও আগের হিসেব অনুযায়ী এইটা হচ্ছে তোমার গিয়ে স্যাচুরেটেড সলিউশন অফ আইস ইন ওয়াটার, আইস ইন KCl, আর এইটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ KCl ইন ওয়াটার। হয়েছে? এই তো সিম্পল। আর বর্ণনাগুলো আর লিখলাম না, বর্ণনাগুলো তোমরা নিজেরাই এখন দিতে পারবে, বর্ণনা, ডিগ্রি অফ ফ্রিডম এটসেট্রা। তো এইরকম হবে প্রত্যেকটা। এই যে এই জায়গাটা, এটা কোথাও টাচ করবে না।
সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো এইটা আমি আঁকলাম, তোমাদেরকেও কিন্তু এঁকে পাঠাতে হবে। আমি আজকে তোমাদের টাস্কটা ফাইনালি পোস্ট করছি এবং তোমাদের একটা টাইম আমি বলে দেবো গ্রুপে, সেই অনুযায়ী তোমরা আমাকে পড়াটা দেবে। এবারে তোমাদের একটা সিম্পল কোয়েশ্চেন, হোয়াই আর দ্য মেল্টিং পয়েন্টস অফ দ্য সল্টস ইন দ্য সল্ট ওয়াটার সলিড লিকুইড ইকুইলিব্রিয়া নট মেনশনড অর নট শোন? অর্থাৎ সলিড লিকুইড যে ইকুইলিব্রিয়াগুলো, অর্থাৎ এই যে ইউটেকটিক ডায়াগ্রামগুলো আমরা আঁকছি, সেখানে সল্টের মেল্টিং পয়েন্ট আমরা দেখাই না কেন বা উল্লেখ করি না কেন? তার উত্তরটা তোমাদেরকে বললাম। তো উত্তরটা আমি মোটামুটি একটা ভাষায় লিখছি, লিখে তোমাদের দেখাই। আনসারটা হলো মোটামুটি এই, খুব সহজ কথায় এক সেন্টেন্সের মধ্যে উত্তরটা দেওয়া যায়। সেটা হচ্ছে, সিন্স দ্য মেল্টিং পয়েন্ট অফ সল্ট ইজ মাচ হায়ার দ্যান দ্য ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ওয়াটার, ব্র্যাকেটে উল্লেখ করে দেবে ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ওয়াটার ইকুয়াল টু 374 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটু অ্যাকুরেসির গল্প আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 374 এক্স্যাক্ট নয়, 373.9 সামথিং। তো ওটাকে আমি মানে জাস্ট কি বলবো, সরল করে নিয়েছি, 374 মোটামুটি অ্যাপ্রক্সিমেশন করে নিয়েছি। তো 374 লিখলেও কোনো ভুল হবে না। অ্যান্ড হেন্স ক্যানট বি রিয়েলাইজড ইন দ্য ফেজ ডায়াগ্রাম। সিম্পল আনসার। এইবারে আমরা একদম লাস্ট ফেজ ডায়াগ্রামে চলে এসেছি এবং সেটা হলো NaCl ওয়াটার সিস্টেম। এবারে এই সিস্টেমটা কিন্তু তোমার গিয়ে সিম্পল ইউটেকটিকের মধ্যে পড়ে না। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ওয়াটার, পটাশিয়াম আয়োডাইড ওয়াটার, এগুলো সিম্পল ইউটেকটিকের মধ্যে পড়ে। কিন্তু মনে করে দেখো, শুরুর দিকে আমি বলেছিলাম যে এই যে ইউটেকটিক সিস্টেমগুলো রয়েছে বা ইউটেকটিক ফেজ ডায়াগ্রামগুলো রয়েছে, এগুলো কিন্তু মোট 6 প্রকারের আছে। এবার তোমাদের সিলেবাসে সিম্পল ইউটেকটিকটা রয়েছে, বাকিগুলো নেই। কিন্তু স্টিল আমি দেখেছি যে না থাকা সত্ত্বেও সোডিয়াম ক্লোরাইড ওয়াটার সিস্টেম থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। ইনফ্যাক্ট সোডিয়াম ক্লোরাইড আমাদের খুব কাছের জিনিস, আমরা প্রতিদিন খাচ্ছি এটা। তো এর সাথে জলের ফেজ ডায়াগ্রামটা ঠিক আলোচনা না করলেই নয়। সিলেবাস, তোমাদের সিলেবাসের যে অংশটুকু সেটুকু শেষ হয়ে গেছে, স্টিল সিলেবাস বহির্ভূত এই অংশটা আমি আলোচনা করছি। বলা যায় না এই অংশটা থেকে প্রশ্ন মাঝে মধ্যে আসে বলেই আমি এই জিনিসটা তোমাদের করাচ্ছি। তো এটা যে সিস্টেমের মধ্যে বিলং করে, সেই সিস্টেমটা হচ্ছে NaCl ওয়াটার সিস্টেম বিলংস টু দ্য ক্যাটাগরি হোয়ার আ কম্পাউন্ড উইথ ইনকংগ্রুয়েন্ট মেল্টিং পয়েন্ট ইজ ফর্মড। এখানে একটা কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে, সেই কম্পাউন্ডটা হলো NaCl.2H2 অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ডাইহাইড্রেট। আমরা সিম্পল ইউটেকটিক সিস্টেমে দেখেছিলাম যে ইউটেকটিক ফর্মেশন হলে যে কম্পাউন্ড ফর্মেশন হবে এমন কোনো কথা নেই, কিন্তু ইউটেকটিক হলে যে কম্পাউন্ড ফর্মেশন হবে না এমন কোনো কথা নেই। সিম্পল ইউটেকটিক সিস্টেমে যে ইউটেকটিক মিক্সচারগুলো রয়েছে সেগুলো কম্পাউন্ড নয়। তার এগেনস্টে আমরা এভিডেন্সও দিয়েছি, যেমন ধরো প্রেসার চেঞ্জ করলে কম্পোজিশন চেঞ্জ হবে, কোনো স্পেকট্রোস্কোপিক ডেটা নেই, তাছাড়া স্টয়চিওমেট্রিক রেশিও হয় না। কিন্তু কখনো কখনো এর বাইরেও অনেক নিয়ম বা নিয়মের ব্যতিক্রম রয়েছে, যেমন আমাদের এই সোডিয়াম ক্লোরাইড ওয়াটার সিস্টেমটাই তারা কিন্তু আবার কম্পাউন্ড ফর্মেশন করে। এরকম অনেক সিস্টেম আছে যারা কম্পাউন্ড ফর্মেশন করে। তো সেই কম্পাউন্ডটা হচ্ছে NaCl.2H2O। এবারে এই যে ছবিটা দেখছো, এখানে আমি কয়েকটা জোনে ভাগ করেছি। এই জোনগুলো 1 2 3 4 5 করে দিচ্ছি, কারণ ভেতরে লিখলে জিনিসটা ক্লামজি হয়ে যাবে, সেই কারণে আলাদা করে লিখে দিচ্ছি। জাস্ট বর্ণনা দেব, দিয়েই তোমাদের এই পার্টটা শেষ করব। তো এখানে জাস্ট খেয়াল করো, এখানে আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আইস NaCl এর যে ইউটেকটিক কম্পোজিশন, ইউটেকটিকও ফর্ম করে, মানে কম্পাউন্ড তো ফর্ম করেই, প্লাস আবার ইউটেকটিকও ফর্মেশন করে। তো এই ইউটেকটিক কম্পোজিশনটা হচ্ছে -21 ডিগ্রি সেলসিয়াসে। আর এইখানে দেখো, এইখানে একটা টেম্পারেচার রয়েছে, সেটা 0 ডিগ্রি সামান্য উঁচুতে, সেটা হচ্ছে 0.15 ডিগ্রি সেলসিয়াস। আর এই যে কারেসপন্ডিং কম্পোজিশনগুলো, এগুলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো মোরাললেস রক্ষিতের বই দেখে যে জিনিসগুলো করা যায় সেটা হচ্ছে যে এইটা মোরাললেস 30% অ্যাপ্রক্সিমেটলি, এটা 40% আর এটা 66%। এটা আন্দাজে বলা হচ্ছে, এটা কিন্তু অফিসিয়ালি কোথাও লেখা নেই, ফলে সেটা আমি এখানে লিখতে বা বলতে পারছি না। আমি আরেকটা জিনিস এখানে মডিফিকেশন দরকার, রক্ষিতের বইতে ছবিটা রয়েছে, সেই ছবিটা এরকম দাঁড়ানো একদম, মানে প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস। আমি ছবিটা তোমাদের দেখাই, এই দেখো রক্ষিতের বইয়ের ছবিটা, সেখানে দেখো এই যে লাইনটা, এটা এরকম একদম প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস রয়েছে, আর ডান দিকের অংশগুলো খুব একটা বেশি বর্ণনা দেয়া নেই, ঠিক আছে? তো এই ছবিটা দেখো, রক্ষিত ভুল এই কথাটা বলাটা আমার মানে ঠিক সঠিক মনে হয় না কথাটা।
আমি ভুল বলছি না, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা একটা মডিফিকেশন দরকার। একেবারে প্যারালাল কখনোই হতে পারে না, একটা সল্টের সলিবিলিটি কার্ভ টেম্পারেচার বাড়লে বাড়ে, সুতরাং একটু রাইটের দিকে ইনক্লাইনেশন থাকতে হবে। পাশাপাশি আমি তোমাদের নেগি আনন্দের ছবিটা দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে সেটা কিন্তু সঠিক ছবি, এবং সেই ছবিটাই বেশিরভাগ বইয়ে রয়েছে। এই দেখো, এই ছবিটা হচ্ছে নেগি আনন্দের ছবি। এখানে এই যে লাইনটা দেখো, এটা হালকা রাইটের দিকে ইনক্লাইনেশন করে রয়েছে, অর্থাৎ পজিটিভ স্লোপে রয়েছে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়ে, বিকজ দিস ইজ সিম্পল দ্য সলিবিলিটি কার্ভ অফ সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। সো একটু রাইটে ইনক্লাইনেশন থাকবে, এবং এই জায়গাগুলো খুব সুন্দর করে এখানে ডিপিক্ট করা রয়েছে। তো এই ছবিটাকেই আমি জাস্ট রিপ্রোডাকশন করেছি আমার খাতায়। তো আমি আমার খাতার ছবিতে আবার ফিরে যাচ্ছি। খাতার ছবিতে দেখো এই যে জোনগুলো রয়েছে, এই 1 নম্বর জোনটা, 1 নম্বর জোন তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো, এই ডিগ্রি অফ ফ্রিডম 2, এবং এটা আনস্যাচুরেটেড সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার। 2 নম্বর জোনটা আইস প্লাস মেল্ট, সিম্পল যেমন কেসিএলে ছিল। 4 নম্বর জোনটা, 3 বলছি না, 4 নম্বর জোনটা হচ্ছে তোমার গিয়ে NaCl প্লাস মেল্ট, অর্থাৎ NaClটা যেটা এক্সেস NaCl আফটার সলিউশন, আফটার স্যাচুরেটেড সলিউশন ফর্মেশন, সেটা এক্সেস বেরিয়ে আসবে এবং তার সাথে তার স্যাচুরেটেড সলিউশনটা থাকবে। সো 1, 2, 4 একদম সিমিলার, ঠিক আছে। কিন্তু এই 3, 5 আর 6 এই জোনগুলোতে গন্ডগোল রয়েছে। এই যে 3 নম্বরটা, এই জোনটা হচ্ছে সেই জায়গাটা যেখানে কিনা একটা কম্পাউন্ড ফর্মেশন হয়, যেটা কিনা NaCl.2H2O। আর তার সঙ্গে তোমার গিয়ে 5 নম্বর জোনটা, 5 নম্বর জোনে কিন্তু তোমার গিয়ে আইসের সাথে NaCl থাকে না। আইসের সাথে কে থাকে না, আইসের সাথে NaCl.2H2O থাকে। আর 6 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে শুধু NaCl থাকে না। আগের বার কী দেখেছিলাম না, KCl প্লাস ইউটেকটিক বা ক্রায়োহাইড্রিক কম্পোজিশন থাকে, এখানে সেটা থাকে না। এখানে সল্ট প্লাস কম্পাউন্ডটা থাকে। সল্ট বলতে এখানে NaCl সল্ট, এবং কম্পাউন্ড বলতে NaCl.2H2O। সো সেগুলোই এখানে 1, 2, 3, 4, 5, 6 করে আমি লিখে রেখেছি। 1 নম্বর দেখো আনস্যাচুরেটেড সলিউশন অফ NaCl অ্যান্ড H2O। 2 নম্বরে আইস প্লাস মেল্ট। মেল্ট বলতে কিন্তু এখানে সেই আবার আগের ভাষা, তোমাদের নিজস্ব ভাষা বা বইয়ের ভাষা। সেখানে কি হচ্ছে, মেল্টিং কার্ভে যা হয় আর কি, যে সলিবিলিটি কার্ভ অফ আইস ইন NaCl বলতে পারো তোমরা, অথবা মেল্ট বলে ছেড়ে দাও। এই 3 নম্বর, এবারে 4 নম্বরটা আগে বলি। 4 নম্বর হচ্ছে NaCl প্লাস মেল্ট। মেল্ট মানে এখানে ন্যাচারালি স্যাচুরেটেড সলিউশন অফ NaCl ইন ওয়াটার। 3 নম্বরটা যেটা কিনা কমপ্লিকেটেড জায়গা, সেখানে হচ্ছে কম্পাউন্ডটা থাকে, যেটা হচ্ছে NaCl.2H2O ইন দ্য সলিড ফর্ম প্লাস দ্য মেল্ট। মেল্ট মানে সেই লবণ জলের দ্রবণ। আর 5 নম্বরে সলিড আইস প্লাস সলিড কম্পাউন্ড। আর 6 নম্বরে সলিড কম্পাউন্ড প্লাস সলিড NaCl ক্রিস্টাল। তো এই হলো সল্ট ওয়াটার সিস্টেম, মানে সিম্পলি NaCl ওয়াটার সিস্টেম, যেখানে কিনা একটা কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে যার মেল্টিং পয়েন্টটা ইনকংগ্রুয়েন্ট। ব্যাস, দ্যাটস অল অ্যাবাউট ফেজ ডায়াগ্রাম। পুরো ফেজ রুলটা পুরোপুরি শেষ হয়ে গেল। এবার আমরা ট্রাই কম্পোনেন্ট সিস্টেমে যাব আমার পরবর্তী ক্লাসে। হয়ে গেলে আমরা কলিগেটিভ প্রপার্টিটা ধরবো। সো আজকে এটুকুই থাক। থ্যাংক ইউ।